প্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আবারও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আয়োজন। এবং আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে অতি পুরনো একটি কথা, যে আমরা রাজনীতিতে এই কথাটা শুনে বড় হয়েছি, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু কেউ কেউ আছেন যে গেল ৬৮ বছর ধরে দলকে বড় করতে গিয়ে দেশকে ছোট করছেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন, এখনও করছেন। এই মুহূর্তে যখন কথা বলছি তখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন সেই রাজনৈতিক দলটি। আমি জামাতে ইসলামের কথা বলছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গেল ৪৮ বছর ধরেই বাংলাদেশ নিয়ে নানান ধরনের বলে এখন এই মুহূর্তে তাদের উপলব্ধি হয়েছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো দল এগোতে পারে না। তাহলে যদি প্রশ্ন করি যে পুরো ৭১ সালের ৯ মাস এই ধ্যান ধারণা, এই চিন্তাটি তাদের কোথায় ছিল, আমরা সে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এবং কেউ কেউ বলছেন যে আমাদের একটি ভিতরকার সূত্র, যে এই নির্বাচনের পর তারা নিজেদের কেন পরাজয় ঘটলো একটা গবেষণাপত্র, সমীক্ষাপত্র তৈরি করেছেন প্রায় ১৫৪ পৃষ্ঠার। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে এই প্রজন্মের যাদের কাছেই তারা গেছেন ভোট চাইতে কিংবা দলের কর্মী সংগ্রহ করতে, প্রত্যেকেই একটি কথা বলেছে, দেশ কোনটি, পাকিস্তান না বাংলাদেশ। তো এরকম যখন একটি দলের অবস্থা, তখন কিন্তু নানাভাবে তার পরিবর্ধন, ভাঙচুর, নতুন দল এরকম উঠতেই পারে। কেউ কেউ বলছেন যে গণমাধ্যমের আলাদা একটা নজর পাওয়ার জন্য এসব তারা করছেন। আবার কেউ কেউ বলছেন যে নতুন দল করে আবারও এই প্রজন্মকে বিভ্রান্তির মাধ্যমে অন্যদিকে নিয়ে যাওয়া যায় কিনা সেটিও তারা তাদের কৌশলপত্রে দেখিয়েছেন। আবার তাদের পুরনো মিত্র পাকিস্তান নিজেরাই যখন তাদের কৌশল পরিবর্তন করছেন, সেই পরিবর্তিত কৌশলের একটি অংশ এটি হতে পারে। এবং যেভাবেই আমরা বিশ্লেষণ করি না কেন, এই দলটি বাংলাদেশের বিরোধিতা ছাড়া আর কোনো কিছুই কি গেল ৬৮ বছরে দিতে পেরেছে? সেই প্রশ্নের উত্তর সামনে রেখে বাংলাদেশের বিরোধিতা আমার আজকের বিষয়। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটু পরিচয় করিয়ে দিতে চাই। লেখক, প্রামাণ্যচিত্র নির্মাতা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির স্যারকে আমরা অনেক দিন পর পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদারকে পেয়েছি। শিকদার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারকে পেয়েছি। আমাদের লিঙ্ক সেটে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, অনেক দিন পর আপনাকে পেয়েছি। এবং আমরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি ভাইকে পেয়েছি। ঢালি ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথাটি বলছিলাম, যে এই উপলব্ধি নানাভাবে আমরা দেখেছি, বা ১৫৪ পৃষ্ঠার যে একটি সমীক্ষাপত্র তারা করেছে সেখানেও নানান ধরনের বক্তব্য এসছে। কিন্তু এই প্রশ্ন, অর্থাৎ এই ৪৮ বছর ধরে বাংলাদেশের বিরোধিতা করে এখন তাদের উপলব্ধি হয়েছে যে মাতৃভূমির বিরোধিতা করা কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা কিংবা গণহত্যা বিষয়ে কিন্তু আবার পরিষ্কারভাবে কিছু বলা নেই। আপনি কিভাবে দেখেন শাহরিয়ার কবির? আপনি আলোচনা শুরু করেছেন দেশ বিরোধিতা। এখন আপনাদের বুঝতে হবে যে জামাতি ইসলামীকে কিন্তু মওদুদি ছাড়া জামাতি ইসলামী বোঝা যাবে না। মওদুদি জামাতি ইসলামী শুধু প্রতিষ্ঠাতা নয়, জামাতের দর্শন কি হবে, রাজনীতি কি হবে, এটা জামাত গঠনের আগে থেকেই তিনি এই নিয়ে বিস্তর লেখালেখি করেছেন। দেশ, জাতি, এগুলো সম্পর্কে মওদুদির বক্তব্য আপনাদেরকে আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। এটা আব্বাস আলী খানের যে জামাত ইসলামের ইতিহাস আছে সেখানে লিখেছেন। তিনি বলছেন, বংশ, জন্মভূমি, ভাষা ও বর্ণ এসবের ভিত্তিতে তৈরি জাতীয়তা মানব জাতির জন্য এক বিরাট বিপদ। এসবই হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও হানাহানির চির উৎস, খোদার সবচেয়ে বড় অভিশাপ এবং শয়তানের সার্থক হাতিয়ার, যার দ্বারা সে তার আদি দুশ্মনকে নিপাত করে। জামাত ইসলামীর কিন্তু মাতৃভূমি বা পিতৃভূমির কোনো কনসেপ্ট নেই তাদের ফিলসফিতে। তারা মনে করে দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, যেখানে একজন মুসলমানও থাকে, তার দায়িত্ব হচ্ছে গোটা দেশটাকে, সেই জায়গাটাকে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করে এবং গোটা মুসলিম, সারা পৃথিবীর মুসলমানরা মিলে একটা উম্মা তৈরি করবে, দেশ তৈরি করবে। এইটা হচ্ছে জামাত ইসলামের দর্শন। আপনি পাকিস্তানের কথা বলছেন, এই মওদুদি কিন্তু পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিল।
পাকিস্তান আন্দোলনকে তিনি না পাকিস্তান আন্দোলন বলেছে, জিন্নাকে নানাভাবে ইয়ে করেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। কিন্তু সেই পাকিস্তান হওয়ার পর যখন জিন্না বললেন পাকিস্তান একটা সেকুলার রাষ্ট্র হবে, তখনই মওদুদি দাঁড়িয়ে গেলেন। জিন্নার মৃত্যুর পর তারা অবজেক্টিভ রেজলিউশন নিয়ে বললেন না, পাকিস্তানে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এবং সেইটা নিয়ে তার ধারাবাহিকতা যেটা হলো, কাদিয়ানি দাঙ্গা হলো, এবং সেই দাঙ্গা কাদিয়ানিদের উপর তো মওদুদি বইটা লিখেছিলেন, কাদিয়ানি মাসালা লিখে নিরীহ মানুষ, শত শত মানুষ হত্যা করলেন। তারপর কিন্তু 53 সালের পর মওদুদির কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল সামরিক আদালতে বিচারে, এবং জামাত কিন্তু তখনও ধ্বংসের একটা বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গেছিল। তারপর হঠাৎ করে দেখলাম জামাত তার খোল নলচে সব পাল্টে ফেলেছে। মওদুদি 41 সাল থেকে শুরু করে 52 সাল পর্যন্ত যেসব কথা বলেছেন, গণতন্ত্র হারাম, কুফরি মতবাদ ইত্যাদি, জিহাদ করতে হবে, এগুলো সব কিছু পাল্টে বললেন যে কি না, গণতন্ত্র দরকার আছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, এগুলো পুরো চেহারা পাল্টে ফেললেন। আবার আইয়ুব খানের সময় আরেকবার তাদের নিষিদ্ধ করা হলো, এবং তখনও জামাত ইসলামীর যেটা অবস্থান ছিল পুরো পাল্টে ফেললেন। এবং তখন খুব অসাধারণ একটা চিঠি আপনাদের বলবো, এটা আমাদের দর্শকদের অনেকেরই জানা দরকার। সবাই ভাবছে যে জামাত একেবারে একটা মনোলিথিক পার্টি, তারা কখনো পরিবর্তন করেনি। সেটা হচ্ছে জামাতই হচ্ছে উপমহাদেশটা, পৃথিবীতে এমন কোনো দল নেই যারা জামাতের মতন এতবার গঠনতন্ত্র পরিবর্তন করেছে, তাদের কৌশল পরিবর্তন করেছে সব সময়। এটা হচ্ছে সার্ভাইভালের জন্য, যখনই অস্তিত্ব বিপন্ন হচ্ছে তখনই তারা কৌশল পরিবর্তন করছে। এবং কৌশলগুলো কীরকম এটা আপনাকে বলি। মাওলানা কাউসার নিয়াজি একসময় জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন, এবং তিনি 1965 সালে জামাত ইসলামী থেকে পদত্যাগ করে মওদুদিকে যে চিঠি লিখেছেন, একটা অসাধারণ চিঠি, আমি খানিকটা আপনাকে উদ্ধৃত করছি সেই চিঠি থেকে। তিনি বলছেন, মওদুদিকে জামাতের প্রতিষ্ঠাতাকে বলছেন, প্রথমে আমরা নিজেদের সংসদে প্রার্থী হওয়া হারাম মনে করতাম, কিন্তু এখন বিরোধী দলগুলোর সাথে মিলিত হয়ে নিজেরাও প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছি। প্রথমে আমরা পার্টি টিকিট প্রথাকে অভিশপ্ত বলতাম, কিন্তু এখন আমরা সম্মিলিত জোটের সাথে অসৎ লোকদের টিকিট বিতরণ করছি। আমরা টাকার নোটে কায়েদে আজমের ছবি ছাপানোর বিরোধী ছিলাম, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের সদস্যরা কায়েদে আজমের বোনের ছবিযুক্ত ভাউচার অলিগলিতে বিক্রি করছেন। প্রথমে আমরা প্রেসিডেন্ট পদ্ধতি থেকে এক ধাপ অগ্রসর হয়ে আমিরাতে খলিফাতের ধারণা পেশ করেছিলাম, এখন আমরা নিজেরাই তা বর্জন করেছি। তো এইগুলো বলতে বলতে পুরো এই যে কন্ট্রাডিকশনগুলো বলে লাস্টে তিনি বলছেন, সময়ের দোহাই দিয়ে এত সব পরস্পর বিরোধী অভিমতকে আমরা ইসলামী ও দ্বীনি বলে গ্রহণ ও বর্জন করেছি। এখন বিচার্য বিষয় হলো, গ্রহণ বর্জনের এই মহড়ার পর জামাতের স্বার্থান্বেষী সদস্য ছাড়া আর কে আমাদের এই ধর্মীয় চিন্তাধারার প্রতি বিশ্বাস স্থাপন করবে? জামাতের চারিত্রিক অবস্থা অধঃপতনের শেষ সীমায় গিয়ে পৌঁছেছে। এটা 1965 সালে জামাতের নায়েবে আমির মাওলানা কাউসার নিয়াজি লিখছেন। এখন আমাদের যে জামাতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রাজ্জাক সাহেব যেগুলো লিখলেন, এগুলো কিন্তু খুব নতুন কথা নয়, এরকম কথা আমরা বহুবার শুনেছি। একটা বিষয় মানে আমরা যেই জায়গাটিতে দাঁড়াতে চাই, যে আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে 68 বছর যে দলটি, এখন যদি পরিষ্কারভাবে একটা প্রশ্ন বলতে চাই যে এই 68 বছরে তাদের অর্জন কি, আসলে কি পেল? বাংলাদেশের বিরোধিতা ছাড়া, 30 লক্ষ গণহত্যার দায় নেওয়া ছাড়া, 4 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা ছাড়া, এবং জঙ্গিবাদ মৌলবাদ ছাড়া আর কোনো কি অর্জন এই দলটির রয়েছে? না, ইতিবাচক অর্জন না বললেও নেতিবাচক অর্জন তো আছে আমাদের। আপনি চিন্তা করুন, বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর 75-এর পর তো বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে জামাতকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন, প্রথমে আইডিএল নামে, পরে জামাত ইসলামী নামে। আইডিএল হলো 76-এ, জামাত ইসলামী হলো 79-তে। কিন্তু এই জামাত ইসলামী জিয়াউর রহমানের আমল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের সমাজ এবং রাজনীতির মৌলবাদীকরণ বলুন, সাম্প্রদায়িকীকরণ, পাকিস্তানিকরণ বা মওদুদিবাদীকরণ যেভাবে করেছে, সমাজ রাজনীতি সংস্কৃতির, এখান থেকে বেরিয়ে আসতে বাংলাদেশকে আরো কয়েক যুগ অপেক্ষা করতে হবে, লড়াই করতে হবে। জি স্যার, আমরা একটু মিজান স্যারের কাছে যেতে চাই, শহীদুল্লাহ শিকদারের কাছে আমি আরেকটা ছোট্ট ইস্যু নিয়ে যাব। কিন্তু স্যার, এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আজকে, হয়তো তারা নতুন নতুন কথা বলছেন, তারা বলছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, কিন্তু গণহত্যা নিয়ে একটি বাক্য তারা বলেননি। কিন্তু যে বিষয়টি আছে, তাদের যে পরিমাণ বিপুল অর্থ সমাজে নানাভাবে বিনিয়োগ হয়ে আছে, সেটি কিন্তু বাংলাদেশ বিরোধী
বিরোধী প্রচারণায় আজকে পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি যে ব্যারিস্টার রাজ্জাক আলীর কথা বলছেন, সেই রাজ্জাক আলী যুদ্ধাপরাধীদের বিচার থামাতে বিশ্বের এমন কোনো জায়গায় যাননি যেখানে বাংলাদেশ থেকে তাদের মুনাফার যে অর্থ সেটি প্রদান করেননি। এবং তারা অতি সম্প্রতি যে প্রেস কনফারেন্স করেছে সেখানে বলেছে যে এটা করতে গিয়ে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, সেই নেটওয়ার্ক ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তার কি পরিস্থিতি, মিজান স্যার কিভাবে দেখেন? ধন্যবাদ। সারের ভাই তো যথার্থই বলছেন যে এই দলটি বহুবার এরকম অবস্থায় যখনই পড়ে তাদের কৌশল পরিবর্তন করে, নাম পরিবর্তন করে, অনেকটা সাপ যেরকম এক পর্যায়ে খোলস বদল করে, এইরকম একটা অবস্থা কিন্তু আপনি এইটা ইন্ডিয়াতে করছে, এটা বাংলাদেশে একটু আগে যেটা শুনলেন আইডিয়াল নামে শুরু করে পরে জামাতে আসছে, এটা মিশরে করছে, এটা তুরস্কে করছে। যখনই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তারা এই কাজটা করে। এটা হলো কৌশল। তা আপনি যদি বাই ডেফিনেশন যান, কৌশল হচ্ছে স্ট্র্যাটেজি ইজ দ্য ওয়ে অফ গেনিং অবজেক্টিভ। মানে অবজেক্টিভটা যেটা, এইটার মধ্যে তারা কিন্তু কখনো পরিবর্তন করেনি। আপনি দেখেন, একটা উদাহরণ দিই আমি। একটা তো হলো ব্যারিস্টার রাজ্জাক সাহেব একটা সাংবাদিক সম্মেলন করে জামাতকে কিছু ওসিয়ত করছেন বা নিজে জামাত থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, জামাতের সবচেয়ে মিলিটেন্ট যে ফোর্স ছাত্র শিবির, তার এক সভাপতি মঞ্জু, তাকে কিন্তু জামাতের এখানে যারা আছে তারা বহিষ্কার করছে। বহিষ্কার করার পরে মঞ্জু যে ফেসবুকে যে স্টেটমেন্ট লিখছে, দেখেন বহিষ্কার হওয়ার পরেও সেই করছে কি, এই যে যুদ্ধ অপরাধের দায়ে যারা মৃত্যুদণ্ড পেয়ে এখন যাদের বিচার হলো এবং শাস্তি হলো, সর্বোচ্চ আদালত কর্তৃক একদম রিভিউ পর্যন্ত হয়ে যেটা হলো, তাদেরকে শহীদ, অর্থাৎ তার ফেসবুক স্ট্যাটাসে তাদেরকে শহীদ ঘোষণা করছে। মানে তার লেখার মধ্যে আছে এটা। অতএব এটা এই যে মেন্টাল সেট আপের মধ্যে যে পরিবর্তন হওয়াটা দরকার ছিল, যদি এমন হতো যে হ্যাঁ এটা একটা রাজনৈতিক দল, রাজনৈতিক একটা ভুল তাদের ছিল যে পাকিস্তানকে সমর্থন করা, বাংলাদেশের বিপক্ষে থাকা, এইটার জন্য ক্ষমা চাওয়া যদি চায় এটা এক জিনিস। কিন্তু মনে রাখতে হবে পাকিস্তান নামক রাষ্ট্রটা পুরোটা মানবতা বিরোধী অপরাধ যখন করে, অর্থাৎ হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে ধর্ষণ, সব কিছুর এই সহযোগী ছিল এই সংগঠনটি। মানে এই জামাত ইসলাম তার সমস্ত শক্তি নিয়ে কিন্তু এই পাকিস্তানের পক্ষে না, পাকিস্তান পক্ষে থাকা এক জিনিস, আর পাকিস্তানের বাহিনীর সমস্ত অপকর্মের সাথে কিন্তু এটা সম্পৃক্ত ছিল। এখন আপনি যত কথাই বলেন না কেন যে যুদ্ধ অপরাধীদের বিষয়টা তাদের মাথায় নেই এবং এটা তারা ভুলে গিয়ে নতুন করে ক্ষমা চাবে, এরকম না। আমি রাজ্জাক সাহেবের হঠাৎ আমি জানি না, উনি 49 সালে জন্ম, অর্থাৎ মানে আমার চেয়েও প্রায় 10 বছরের বড়। উনি কিন্তু একদম পরিপূর্ণ যুবক ছিলেন কিন্তু 1971 সালে। তো উনি ওনার ভূমিকাটা বলুক, উনি ছাত্র সংগঠন, ওনার ছাত্র, সেই তার বিরুদ্ধে তো যুদ্ধাপরাধ। ওকে, তাহলে ছাত্র এই কথা বলতে হবে। তাহলে যদি হয় যে মীমাংসা যদি এইভাবে হতে হয় যে যুদ্ধ অপরাধের যে বিচারগুলো হয়ে গেল এটা যথার্থ, আর বাকি যে কজন আছে যুদ্ধ অপরাধী তাদের বিচার শেষ হওয়ার পরে আপনি তখন রিকনসিলিয়েশনে আসেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের এই একই অনুষ্ঠানে রাজনৈতিক রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম এবং সেই ধারাবাহিকতা এগুলো হয় কিনা, চলছে কিনা, অর্থাৎ শুধুমাত্র যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভেতরে এ ধরনের রিকনসিলিয়েশন চলছে সেটি কিনা, আবার তাদের ভিতরে চলছে কিনা সেটি আপনার কাছ থেকে শুনবো। আপনি ভাবতে থাকুন। আমরা একটু শহীদুল্লাহ সিকদার স্যারের কাছে যেতে চাই যে স্যার, একদিকে যেরকম দেখলাম, যেমনটা শুরু করেছিলাম আমরা যে কথাটি বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আপনি গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, এবং আমরা জানি যে গণতন্ত্র পার্টির মূলত আপনি এই পার্টিটি পরিচালনা করছেন, সব দিক থেকেই আপনি করছেন। হয়তো ওইরকমভাবে মানুষজন বা আপনাকে হয়তো খুব একটা নাও চিনতে পারে, কিন্তু আমরা যারা এই অনুষ্ঠানগুলো করি আমরা জানি যে আপনারা কিভাবে ভেতরে থেকে কাজ করছেন, শুধুমাত্র নীতি আদর্শের উপর ভিত্তি করে এত বছর ধরে একটা আদর্শিক জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে আবার দেখছি যে জামাতের মতো একটা বিষধর রাজনৈতিক দল, তারা অন্য দেশের অর্থ নিয়ে, অন্য সুযোগ সুবিধা নিয়ে তারা বাংলাদেশের বিরোধিতা করছে। সবকিছু মিলে আপনি কিভাবে দেখেন, শহীদুল্লাহ সিকদার? ধন্যবাদ। আপনি কথাটা যথার্থ বলেছেন। অ্যাকচুয়ালি আদর্শের রাজনীতি যারা করে
বিশেষ করে আমি বলবো যে সাবকন্টিনেন্টে, ইউরোপেও তাই। আপনি আদর্শের রাজনীতির কিন্তু বিশাল বৈভবের বৃত্তের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখুন জামাতের যে অর্থনীতি, এটা আপনি আমাদের আবুল বারাগাতের গবেষণা থেকে দেখেছেন যে 2 লক্ষ কোটি টাকার একটা মৌলবাদের অর্থনীতির পুঁজি আছে বলে মনে করা হচ্ছে, এবং সেটি কিন্তু মূলত জামাত সেটাকে তৈরি করেছে, জামাত সেটাকে হ্যান্ডেল করছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। তাদের যে বিভিন্ন প্রশিক্ষণ, সেটি আসলে মূলত প্রশিক্ষণটা হচ্ছে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে তারা প্রশিক্ষিত করে সেইটি দেশের চেতনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। এবং সেখানেই শেষ নয়, তারা কিন্তু গোলা বারুদ থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়েপন থেকে আরম্ভ করে প্রযুক্তি সব কিছু আমদানি করছে অর্থের বিনিময়ে। সেখানে অর্থের বিনিয়োগের মাধ্যমে ছাত্র শিবির, জামাতের কর্মী নেতাদেরকে প্রশিক্ষিত করে দেশের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। এবং এর পরিণতি তো আমরা দেখেছি যে একটি ছেলে, আমরা দেখলাম যে তার 9 বছরের একটা শিশুকে সহ এই জায়গাতে, এটা সম্ভবত সিলেটের একটা বাড়িতে, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সেখানে ঘেরাও করতে সক্ষম হয়েছিল। তাকে আত্মসমর্পণের যখন আহ্বান জানালো, তখন সে বলল যে আমি ভীতু নই, আমি আদর্শের জন্য জীবন উৎসর্গ করব। সে নিজে প্রাণ দিয়েছে এবং তার শিশুকে সেখানে প্রাণ দেওয়ার মতো, একসাথে ডেডিকেট করার মতো একটা অবস্থায় তৈরি করেছিল। তার মানে হলো যে ওরা মৌলবাদী চিন্তাটাকে এমনভাবে দেশের বিরুদ্ধে কাজে লাগিয়েছে অর্থের বিনিয়োগের মাধ্যমে, যেটি খুবই দুর্ভাগ্যজনক। যে আজকে দেখেন ঠিক বিপরীত দ্বারায় যান আপনারা, যারা এদেশের ঠিক ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে পাকিস্তান হওয়ার পরে থেকে দ্বিজাতিতত্ত্বের বাইরে যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি উদার জাতীয়তাবাদী চেতনার উপরে ভিত্তি করে যে একটা রাষ্ট্র তৈরি হবে, যেটি সাধারণ মানুষের বিকাশের জায়গা করে দেবে, এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যারা প্রগতিশীল রাজনীতিকে ধারণ করে দীর্ঘ পথ চলায় যারা ছিলেন, তাদের অনেকের কিন্তু পৈতৃক সম্পত্তি প্রচুর ছিল। আপনি দেখবেন মনি সিংয়ের মতো লোককে দেখেন, আপনি খোকা রায়ের মতো লোককে দেখেন, আমজাদ সাহেবের মতো লোককে দেখেন, সৈয়দ আলতাফ সাহেবের মতো লোক দেখেন, পীর হাবিবুর রহমান সাহেবের মতো লোককে দেখেন, এরকম সুনীল বাবুর মতো লোককে দেখেন, অসংখ্য মানুষ, জ্ঞান চক্রবর্তী দেখেন, অনিল মুখার্জিকে দেখেন। এই সকল লোকদের ত্যাগের যে বিশাল গাথা রয়েছে, সেগুলো যদি আমরা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা বলতে হবে। সেই মানুষগুলোর এই ত্যাগের বিনিময়ে যে একটা আদর্শিক ধারা রাজনীতি যে এই দেশে তৈরি হয়েছিল, এটি কিসের জন্য? আপনি দেখেন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের ভূমিটা কিন্তু নির্মাণ করেছিলেন সেই প্রগতিশীল ত্যাগী মানুষরা। আজকে গণতন্ত্রী পার্টি বলেন, ন্যাপ বলেন, এরা বা কমিউনিস্ট পার্টি বলেন, এদের যারা পূর্বসূরি ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তারাই কিন্তু আসলে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ তৈরি করার জন্য, পটভূমি তৈরি করার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। তাদের কি না কষ্ট করতে হয়েছে, তাদের অর্থবিত্তের প্রচুর উত্তরাধিকার সূত্রে অর্থবিত্ত থাকার পরেও তারা কিন্তু দৈনদশায় জীবনযাপন করেছেন, খুবই সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন, ত্যাগের আদর্শে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন, কর্মীদের উদ্বুদ্ধ করতেছিলেন। পক্ষান্তরে জামাত এবং ছাত্র শিবির করেছে অর্থের বিনিময়ে, মৌলবাদের অর্থের মাধ্যমে সাধারণ গরিব কৃষক মানুষের সন্তানদেরকে এনে প্রশিক্ষিত করে প্রলোভন দেখিয়ে তাদেরকে কিন্তু মানবতার বিরুদ্ধে তাদেরকে প্রশিক্ষিত করেছে, দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মৌলবাদী চেতনায় তাদেরকে সমৃদ্ধ করেছে। স্যার, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আতর রহমান ঢালি আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার কাছে একটু যেতে চাই। ঢালি ভাই, আপনাকে শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা সব সময়তেই দেখেছি যে বিএনপির সঙ্গে যে আমাদের একটা ভালো সখ্যতা ছিল, নির্বাচনী ঐক্য ছিল, সব বিষয়টিই ছিল, কিন্তু আমরা দেখেছি যত না এই দলটি বিপদগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি বিএনপি বিপদগ্রস্ত হয়েছে। তাদেরকে দলে নিয়ে অতি সম্প্রতি নির্বাচনে 25টি আসন নিয়ে যে পরিমাণ সমালোচনার মুখে আন্তর্জাতিক অঙ্গনে পড়েছে, নিজের দল নিয়ে কিন্তু বিএনপি অত সমালোচনার মুখে পড়েনি। তাহলে কি পেল? এই প্রশ্ন আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দর্শক, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে আমরা রয়েছি। আমরা বিরতির আগে আমাদের সঙ্গে আতাউর রহমান ঢালী ভাইকে আমরা প্রশ্নটি করেছিলাম যে যতটা না সমালোচনা বিএনপির অন্যান্য কর্মকাণ্ড নিয়ে হয়, তার চেয়ে বেশি সমালোচনা হয় কেন জামাতের সঙ্গে এরকম একটি দলের 25 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সব কিছু মিলিয়ে জামাতের ভিতরকার এই পরিস্থিতি এবং রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন আমরা দেখছি, সেটি আপনি কিভাবে দেখেন ঢালী ভাই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত সকলকে। আসলে বিএনপির সাথে জামাতের যে সম্পর্কটা, সেটা কোনো আদর্শিক সম্পর্ক নয়, ছিলও না, এখনো নেই। এটা নেহায়েতেই রাজনৈতিক কৌশলগত ঐক্য। বিএনপির আদর্শ বিএনপির কাছে, জামাতের আদর্শ জামাতের কাছে। এখন জামাত অবশ্যই, আমরা সকলেই জানি, এই কথা অপেক্ষা রাখে না, জামাত এদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী একটি রাজনৈতিক শক্তি। আজকে জামাত কিভাবে এই পর্যায়ে এসেছে এটা বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতিবিদ, আমাদের আশ্রয়ে এবং প্রশ্রয়ে কি সরকারি দল কি বিরোধী দল, আজকে জামাত কেউ ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা না করাটাই ভালো। আজকে জামাতকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, সেটার মাসুল কে কিভাবে দিচ্ছে, কে কিভাবে দিবে, ইতিহাস একদিন এটার বিচার করবে। আমরা জামাতকে মনে করি, যদি আমরা সারা বাংলাদেশে আমরা একটা জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করতে পারি, সবাই বসেন, শুধু রাজনৈতিক কৌশলের কারণে নির্বাচনের সময় আপনার জামাতকে দরকার, নির্বাচন না হলে জামাতকে দরকার নাই, এই যে রাজনীতি বাংলাদেশে চলছে, ক্ষমতার যাওয়ার রাজনীতি, যেটা দেশকে কুরে কুরে খাচ্ছে, সেই দিকে আমরা তাকাচ্ছি না। কেন হচ্ছে? আর তাই আমি মনে করি জামাতের সাথে, জামাত যেই ফর্মে আসুক, এটা নিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি হতে পারে। শাহরিয়ার ভাই বলেছেন যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে এই শক্তির উত্থান হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, হয়েছে, কিন্তু যদি বিএনপি তখনকার বাস্তবতায় যেটা করেছে, হয়তো তখনকার বাস্তবতায় সঠিক ছিল বা ব্যাঠিক ছিল, ইতিহাস বিএনপির সেই প্রশ্নের উত্তর ইতিহাস বিএনপিকে দেবে। এখন যখন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটা তাদের ঠিক, আজকে জামাত নিষিদ্ধ হয় না, জামাতের মামলা 5 বছর কোর্টে থাকে। এই যে খেলা, আবার জামাতকে বাদ দিয়ে আপনি হেফাজতকে টেনে আনবেন আর দোষারোপ করবেন বিএনপিকে, বিএনপি কেন জামাতের সাথে আছে না। এই যে যারা ইসলামপন্থী দল, যারা মৌলবাদী সংগঠন, এদেরকে বাংলাদেশে যদি আমরা রাজনীতি করতে দিতে না চাই, তাহলে অবশ্যই এটার জন্য সারা দেশে কনসেনসাস দরকার। একা এটা সরকারের দায়িত্ব না, বিরোধী দলেরও না। সবাই বসেন, এখানে ছলচাতুরির আশ্রয় নেওয়া উচিত না কারো। কাজে আমি মনে করি জামাত ইসলাম এখন নতুন যে ফর্মে আসতেছে, আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের বিরোধিতা। বাংলাদেশের বিরোধিতা কি শুধুমাত্র জামাতকে বিরোধিতা করলেই বাংলাদেশের পক্ষে হয় না, আরও অন্যান্য ফ্যাক্টর এখানে কাজ করে? অবশ্যই বাংলাদেশের যে কোনো বিরোধিতাকে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত। কিন্তু বাংলাদেশের যে বেসিক জায়গাগুলি, সেই বেসিক জায়গাগুলি, যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই যে ঘোষণার ভিত্তিতে আমার সংবিধান গঠিত হয়েছে, সেই সংবিধানকে আমরা বারবার লঙ্ঘন করছি, সংবিধানকে মিথ্যা করছি দেখাচ্ছি, জনগণের ভোটাধিকার দিচ্ছি না। এই কি বাংলাদেশের বিরোধিতা নয়?
এটাও বাংলাদেশের বিরোধিতা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে। জানি শুধু ভাই, আসলে স্বাধীনতা বিরোধী এই বিষয়গুলো দায়ী নয়। আমরা এই আসলে জন্য যারা এই প্রত্যেক সময় লুটপাটকারী, আমরা দেখেছি যে তারাও বাংলাদেশের একই ধরনের বিরোধী। বক্তব্য আপনি দেন, কিন্তু আবার যদি বলতে বলা হয় যে ঠিক আক্ষরিক অর্থে কত কোটি টাকা পাচার হয়েছে যদি সেই পরিসংখ্যান আপনার কাছে থাকতে বলা হয়, এবং আমি ধরেই নিচ্ছি যে আপনি বলতেই পারবেন না, শুধু বলার জন্য বলা। আমরা একটু নুরুল আলম ব্যাপারীর কাছে যেতে চাই যে আসলে যে ধরনের একটা পরিবর্তন আমরা দেখছি, পরিবর্তন বলতে দেখছি যে রাজনীতি একটা গুণগত পরিবর্তন, যেমন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির ভেতরকার নানা একটা পরিবর্তন, আবার বাইরে যারা আছে বিশেষ করে জামাতের মতো দল তাদের ভিতরেও এই যে পরিবর্তনগুলো দেখছে, আপনার কি মনে হয় না যে মুক্তিযুদ্ধের 50 বছরটি যখন আমরা পালন করব এই রাজনীতির পরিবর্তন আরো বেশি প্রকাশ্যে প্রকট হয়ে দেখা দিবে? রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার কাছে কি মনে হয়? প্রণব, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আলোচনা করতে চাচ্ছি কিভাবে জামাতের এই পর্যায়ে এখানে আসা এবং সে পরিবর্তন কিভাবে করে জনাব শাহরিয়ার কবির এত সুন্দরভাবে জামাতের সৃষ্টি থেকে শুরু করে বিকাশটা এবং তার অ্যাক্টিভিটিসগুলি সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার সাথে অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ সাহেব আদর্শবাদী রাজনীতিকে এখানে এনেছেন এবং সেটি খুব সম্ভবত যেদিকে ইঙ্গিত করেছেন তা হচ্ছে মার্ক্সীয় রাজনীতি। মার্ক্সবাদী নেতাদের নিয়ে তিনি কিছু আলোচনা করেছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সাহেব আমরা তো আসলে শুনেছি এই ক্যানভাসকে আলোচনাগুলো, আরো মানে বিস্তৃত সেটি করেছে এবং ঢালি ভাই তো আরো তার দৃষ্টিকোণ থেকে এবং তার পার্টির দৃষ্টিকোণ থেকে সুন্দর বিশ্লেষণ করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন এই পরিবর্তন, আসলে কিন্তু বস্তুর পরিবর্তন অবশ্যম্ভাবী। আমি বস্তুর যেমন পরিবর্তন অবশ্যম্ভাবী থাকে, একটু তত্ত্ব দিয়ে বলছি, তেমনিভাবে রাজনৈতিক দলেরও পরিবর্তন করা উচিত। বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্ত যে রাজনৈতিক দলটি নিতে পারে সেই তার আসল জায়গায় বুঝতে পারে। যেমন করে দেখেন, একটা মুরগির ডিমকে নির্দিষ্ট পরিমাণে তাপ দিলে ফুটফুটে বাচ্চা দিবে। একটি কাঠখণ্ডকে আমি যতই তাপ দেই সে কিন্তু আর বাচ্চা দিবে না। অর্থাৎ এই যে দুটো পরিবর্তন, দুটো জিনিসের, সেই পরিবর্তন হচ্ছে তার অন্তর্নিহিত গুণের উপর ভিত্তি করে। তাহলে জামাতের পরিবর্তন যেভাবে হয়েছে, কমিউনিস্ট পার্টির পরিবর্তন কিন্তু অন্যভাবেই হবে, কারণ আদর্শগত দিক থেকে তার পরিবর্তন হবে ওই গুণের উপর ভিত্তি করে। সেদিকে আমরা দেখি শাহরিয়ার কবির সাহেবের সে বক্তব্যকে আমি সমর্থন করি। এজন্য অর্থাৎ জামাত প্রকৃতপক্ষে প্রতিটি স্বাধীনতার যুদ্ধের বিরোধী ছিল। যেমন পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, বাংলাদেশের তো স্বাধীনতার বিরুদ্ধে তো থেকেছে এবং তারা অত্যন্ত অপরাধমূলক কাজ করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নাগরিকদের হত্যা করেছে, এটি সঠিক। এখন এই যে এই পরিবর্তনটি আপনি প্রশ্ন করেছেন, বর্তমানে যেটি করতেছে সেটি হয়তো বা তাদের কৌশলগত দিক থেকে, না ঢালি ভাই যে কথাটি বলেছেন, তাদের কৌশলগত দিক থেকে হয়তোবা তারা এটি করেছেন, কারণ তারা কৌশলগত দিক, তারা এটি এত লাভবান হয়েছেন তাদের দিক থেকে, তারা কিন্তু অন্য পার্টি লাভ লস হোক কিনা এটা দেখে না, তাদের স্বার্থটা বড় করে দেখে। অর্থাৎ তারা ছাড়ও কিন্তু দিতে চায় না, আমি যেটি বিশ্লেষণ করে যেটা আমরা পাই। তাহলে জামাতের এই বিকাশের পশ্চাতে কিন্তু আরেকটি বিষয় কাজ করেছে। শুধু আমরা যদি তার অন্য দেশীয় বিষয়টিকে তুলে আনি তা কিন্তু সেখানে সীমিত হয়ে যাবেন। যেমন আমরা যদি দেখি, আপনার সোভিয়েত ইউনিয়ন যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তখন কিন্তু আমরা দেখব জামাতকে কিন্তু ব্যবহার করেছে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র। জামাতের তখনকার গুণগত দিকটি ছিল মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল
তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে, অন্য স্ট্র্যাটেজিতে চলে গিয়েছে। আপনারা লক্ষ্য করুন, আলোচক বিন্দু সুন্দরভাবে বলছে জামাতের অর্থায়ন নিয়ে। ডাক্তার শহীদুল্লাহ সাহেব আবুল বারাকাত সাহেবের উদ্ধৃতি দিয়ে অনেক তথ্য উত্থাপন করেছেন, কিন্তু সেটা সঠিক। আর আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তখন মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোকে, আমি নাম বলবো না, তাদের কিন্তু ইঙ্গিত দিয়ে বলছে জামাতকে সাহায্য করো। তাদের সাহায্য অর্থে নাদুস নুদুস হয়ে কিন্তু বিকশিত এই পর্যায়ে এসেছে। যেমন দেশীয় পুঁজির বিকাশ ঘটিয়েছে, তেমন বিদেশি পুঁজির বললেন। সাহায্য। আমরা একটু স্মরণ করতে চাই, বিশেষ করে নুরুল আলম আমিন ব্যাপারী যে কথাটি বললেন যে আমাদের আন্তর্জাতিক কানেকশন এবং অতি সাম্প্রতি যে বিষয়টি আমরা সিরিয়া, আফগানিস্তান, লেবানন এবং সেই জায়গাটিতে যে রাজনীতি দেখেছি, এবং সেই রাজনীতি যদি বাংলাদেশে করতে হয় তাহলে জামাতের মতো এরকম একটি মৌলবাদী দল, তার আরেকটু আধুনিকায়ন প্রয়োজন, তার আরেকটু অর্থনৈতিক সুযোগ সুবিধা দরকার। তাহলে যেমনটা আমরা সিরিয়ায় দেখেছি তেমনটা বাংলাদেশে করা সম্ভব। অর্থাৎ এরকম একটি বড় চক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। শাহরিয়ার কবির, আপনাকে একটু ধরিয়ে রাখতে চাই যে অতি সাম্প্রতি নানা গণমাধ্যমে কিন্তু এই বিষয় নিয়ে অনেক খবর প্রকাশিত হচ্ছে, এবং তার অন্যতম একটি বিষয় হচ্ছে যে জামাতের অর্থায়ন এবং আন্তর্জাতিক যে লবি আছে তারাই চাইছেন যে এখন এখানে অন্যরকম একটা শক্তির মাধ্যমে একটি আনস্টেবল কন্ডিশন তৈরি করার, এবং সেটা কতটা সম্ভব আমরা আপনার কাছ থেকে শুনবো ছোট্ট একটি বিরতি নেওয়ার পর। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে। আমরা শাহরিয়ার কবির স্যারের কাছে শুনবো যে স্যার, এই যে বিরতির আগে আপনার কাছে আমার যে প্রশ্নগুলো ছিল যে এই আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশটি যেন সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ না হয়, আফগানিস্তানের মতো না হয়, ইরাকের মতো যেন না হয়, এরকম একটা ব্যাপার কিন্তু সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে এই চক্রটি, যে কারণেই আমরা শিরোনাম রেখেছি বাংলাদেশের বিরোধিতা। আপনি কিভাবে দেখেন? আপনারা যদি আব্দুর রাজ্জাকের যদি ভূমিকাটা দেখেন, তিনি নিজে তার ইয়েতেও লিখেছেন পদত্যাগপত্রে যে জামাতের হয়ে তিনি আন্তর্জাতিক যে নেটওয়ার্ক একটা করে তুলেছেন, যে যোগাযোগ, একটা তো হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে লবিস্ট নিয়োগ করা, এগুলো। তারপর তিনি বলছেন কূটনৈতিকদের সঙ্গে তার যোগাযোগ। গতকালকে আপনার প্রথম আলোতে বিস্তারিত এগুলো নিয়ে লিখেছেন। এবং সেখানে কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং, যে প্রথম আলোর সাক্ষাৎকারে, যদিও এটাকে মনে হয়েছে যে একটু গ্ল্যামারাইজ করবার একটা চেষ্টা হয়েছে এই লোককে, সেখানে তিনি বলছেন এই পদত্যাগ দিয়ে কিন্তু নৈতিকতার একটা বিশাল একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারপর তিনি এক জায়গায় বলছেন যে 1990 সালে পাকিস্তানের প্রধান বিচারপতি ঢাকা, পিকিং থেকে ঢাকাতে এসেছিলেন, এবং তখন আব্দুর রাজ্জাককে বলেছিলেন এই 71-এর বিষয়টা একটা ফয়সালা করে ফেলো। 71-এর বিষয়টা ফয়সালা করার কথা পাকিস্তান এটা শুরু থেকেই বলছে, এবং এই কারণে এবার নির্বাচনে যে বিপর্যয়টা, এটা বিএনপি জামাত দুটোর ভেতর দিয়ে, তো এটা খালি যে এদের যে দলীয় যে পরাজয় তা তো না, এটা হচ্ছে পাকিস্তানি কনসেপ্ট, মৌলবাদী সাম্প্রদায়িক এই রাজনীতিটাকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ। তা আমি মনে করি এইটাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ম্যান্ডেট দিয়েছে, যে ম্যান্ডেট কিন্তু 70 সালে বঙ্গবন্ধুকে সারা পাকিস্তানের মানুষ যেটা দিয়েছিল, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, এইটাই যেটা হচ্ছে যে ম্যান্ডেটের কারণে বঙ্গবন্ধু 72-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছিলেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জামাত একটা তাদের বিশাল আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক আছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে বিস্ময়কর অগ্রগতি, উন্নয়নের যে অগ্রগতি, এটা খালি যে আমাদের প্রতিবেশী দেশ তো তা নয়, বহু উন্নত দেশের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ তিনি বলতে পারেন যে আমার সার্বভৌমত্বের প্রশ্নে আপনি যে ডিপ সি পোর্ট বলেন, আরও অন্যান্য বিষয়তে তিনি আমেরিকাকেও তো নেতিবাচক জবাব দিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে। এগুলোতে আমেরিকার পছন্দ করার কথা না। তুরস্ক তো জামাতের এখন হেডকোয়ার্টারে পরিণত হয়েছে। সুতরাং এইসব দেশের তো একটা তো ভূমিকা তো এখানে আছেই, জামাতের চরিত্র পরিবর্তন তারা বলেছে বহুবার।
যে জামাতকে তাদের এই ইয়ে থেকে সন্ত্রাসের পথ থেকে পরিহার করতে হবে, আরও মডারেট একটা চরিত্র নিতে হবে। এগুলো সবই হচ্ছে কিন্তু আন্তর্জাতিক, আইএসআই এর কথা আমি বহুবার বলেছি, আমার ছবিতেও আছে। হায়দার ফারুক মওদুদি, স্যার তিনি আমি আসবো, আমি পরিষ্কার ছোট্ট বলেছেন। একটা বিরতি নিয়ে আসবো এবং দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই যে আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, এবং সেটিও কিন্তু আমরা বাংলাদেশের বিরোধিতা এই শিরোনাম রাখছি এবং আমাদের যারা অতিথিরা আছেন তারাই থাকছেন। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, শুধু মনে করিয়ে দিতে চাই একেবারে বোকার মতো একটি প্রশ্ন। শাহরিয়ার কবির স্যার, মিজানুর রহমান স্যার এবং শহীদুল্লাহ স্যার, আপনাদের কাছে, আমরা পাকিস্তানি গণমাধ্যম বাংলাদেশে খুব বেশি হয়তো আমরা কেউ ফলো করি না, কিন্তু আমরা যদি করি এই ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়টি সেখানে যেভাবে ফলো আপ করে প্রচার হচ্ছে, আমাদের দেশের 2 দিন ধরে 3 দিন ধরে একেবারে ইন্টারভিউ নিয়ে নানাভাবে তাকে গ্ল্যামারাইজড করা হচ্ছে, যেমনটা শাহরিয়ার কবির বলছিলেন। তো এই বিষয়টি কেন, তার পিছনে কি রাজনীতি, আমরা আপনাদের কাছ থেকে শুনবো ছোট্ট একটি বিরতির পর আমাদের পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আর নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শেষ করছি। অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।